আমরা সহানুমানের আলোচনায় আছি। পূর্বের ক্লাসে আমরা সহানুমানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, গঠন এবং নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম। বিশেষ করে আমরা সহানুমানের যে 10টি নিয়ম রয়েছে তার মধ্যে প্রথম 3টি নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়ে গেছে, চতুর্থ নিয়মটা আজকে আমরা আলোচনা করব এবং চতুর্থ নিয়মের যে দুটো ভ্রান্তি যুক্তি রয়েছে সেই দুটো যুক্তি সম্পর্কে ধারণা নিব এবং সহানুমানের যত প্রকারের যুক্তি আছে সেই যুক্তিগুলো কীভাবে প্রশ্নের সৃজনশীল প্রশ্ন হিসেবে আসবে সে সম্পর্কে পরিষ্কার ধারণা নিব ইনশাল্লাহ। সো আমরা আরেকবার স্মরণ করে নিচ্ছি সহানুমান কাকে বলে। পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত গঠন করা হলে তাকে সহানুমান বলে। আমি সহানুমান বলে একটা যুক্তি লিখেছি। সো আমরা সহানুমানের বৈশিষ্ট্য বলেছিলাম, প্রত্যেকের কাছে মনে আছে 5টা মৌলিক বৈশিষ্ট্য আছে। প্রত্যেকটা সহানুমানের দুটি আশ্রয়বাক্য থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য, আশ্রয়বাক্য দুটি পরস্পর সম্পর্কযুক্ত হবে। 3 নম্বর বৈশিষ্ট্য, সিদ্ধান্তটি অনিবার্যভাবে আসবে। 4 নম্বর বৈশিষ্ট্য, সিদ্ধান্তটি কখনো আশ্রয়বাক্য থেকে বেশি বড় হতে পারে না। 5 নম্বর বৈশিষ্ট্য, সহানুমানের শ্রদ্ধান্তের সত্যতা আশ্রয়বাক্যের সত্যতার উপর নির্ভরশীল। যেমন আমি লিখলাম সকল ফুল হয় সুন্দর, গোলাপ হয় ফুল, সুতরাং গোলাপ হয় কি সুন্দর। আশ্রয়বাক্য সত্য, সিদ্ধান্ত সত্য হবে। সো যাই হোক, এছাড়া সহানুমানের আমরা গঠনে আলোচনা করেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট অংশ। সহানুমান মানে একটা যুক্তির নাম। প্রত্যেকটা যুক্তিতে সহানুমানের প্রত্যেকটা যুক্তিতে কয়টা যুক্তিবাক্য থাকবে? 3টে যুক্তিবাক্য থাকবে, 2টি আশ্রয়বাক্য থাকবে এবং একটা সিদ্ধান্ত থাকবে। এবং প্রত্যেকের কাছে অবশ্যই পূর্বের লেকচারটা তোমরা একটু ভালো করে দেখে নিবা। প্রত্যেকটা সহানুমানে আবার 3টি পদ থাকে, প্রত্যেকটা পদ 2বার করে ব্যবহৃত হয়, প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ। সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে বলা হয় প্রধান পদ, আর সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ। প্রত্যেকটা পদ 2বার করে বসে। সুন্দর সুন্দর, প্রধান পদ 2বার বসছে, গোলাপ অপ্রধান পদ, গোলাপ 2বার বসছে। এই 2টা পদ বাদ দিলে যেটা থাকে সেটা কি পদ বলো তো? মধ্যপদ। আমরা আলোচনা করেছি সহানুমানের গঠন, আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো। এবার আমরা সহানুমানের নিয়ম আলোচনা করেছিলাম, বলছিলাম সহানুমানের 10টা নিয়ম রয়েছে, তবে বিশেষ করে 10টা নিয়মের মধ্যে প্রথম নিয়ম, তৃতীয় নিয়ম, চতুর্থ নিয়মের যে যুক্তিগুলো রয়েছে বা চতুর্থ নিয়ম সম্পর্কে, এই 3টা নিয়ম সম্পর্কে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে। সহানুমানের কটা নিয়ম বলছিলাম আমরা? 10টা নিয়ম রয়েছে। প্রথম নিয়মে বলছিলাম কি প্রত্যেকটা সহানুমানে কেবলমাত্র 3টা পদ থাকবে। যদি 3টা পদের পরিবর্তে 4টি পদ ব্যবহার করা হয় তাহলে যুক্তিটি ভ্রান্ত হয়। আর সেই যুক্তিটির নাম কি ছিল? চতুষ্পদী অনুপপত্তি। তোমরা দেখতে পাচ্ছ সেরকম একটা যুক্তি দাঁড় করিয়েছি আমি। দ্বিতীয় নিয়মে বলা ছিল প্রত্যেকটা সহানুমানে কেবলমাত্র 3টা যুক্তিবাক্য থাকবে, আশ্রয়বাক্য 2টা, সিদ্ধান্ত 1টা। দ্বিতীয় নিয়মে কোনো প্রকারের ভ্রান্ত যুক্তি নেই, কাজে ওটা জাস্ট এমসিকিউর জন্য দেখে রাখতে পারো। তৃতীয় নিয়ম তোমাদের বলছিলাম সহানুমানের যে আশ্রয়বাক্য আছে, আশ্রয়বাক্য দুটিতে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই ব্যাপ্যতার সারটা তোমরা অবশ্যই খেয়াল রাখবা। ব্যাপ্যতার সার আমি বলছিলাম যে যুক্তিবিদ্যায় যুক্তিগুলো উপস্থাপন করার জন্য ব্যাপ্যতার সার 4 প্রকারের যুক্তিবাক্য রয়েছে। যুক্তিবাক্যগুলো কি কি? এ, ই, আ, ও। এ বাক্য শুরু হয় সকল দিয়ে, এই বাক্য কোনো দিয়ে, আই বাক্য কিছু দিয়ে, ও বাক্য কিছু দিয়ে। তোমাদের মাথায় আসে অবশ্যই ব্যাপ্য মানে হচ্ছে কোনো পদের 100তে 100 বোঝালে, যেমন সকল ফুল, এখানে 100 দুনিয়ার যত ফুল আছে সব ফুলকে বোঝানো হচ্ছে, কাজে ফুলটা হচ্ছে ব্যাপ্য। কিছু ফুল, এক্ষেত্রে ফুলটা হচ্ছে আংশিক বোঝাচ্ছে অব্যাপ্য, কাজে তোমাদের খুব খেয়াল রাখতে হবে ব্যাপ্যতার সারটা। তো একবার আমরা দেখিনি, এ বাক্যের উদ্দেশ্য ব্যাপ্য, বিধি অব্যাপ্য, এই বাক্যের 2টাই ব্যাপ্য, আই বাক্যের 2টি অব্যাপ্য, ও বাক্যের অব্যাপ্য ব্যাপ্য। তো যাই হোক, আমরা আবার চলে আসি। কি বললাম আমরা এখানে? দেখো তো যে বিশেষ করে তৃতীয় নিয়মে বলা আছে আশ্রয়বাক্যের সহানুমানের যে আশ্রয়বাক্য দুটিতে মধ্যপদ থাকে। কোথায়? আশ্রয়বাক্য দুটিতে মধ্যপদ থাকে, মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। যদি উভয় আশ্রয়বাক্যে মধ্যপদকে অব্যাপ্য রেখে সিদ্ধান্ত গঠন করা হয় তাহলে যুক্তিটি ভ্রান্ত হয়। সেই যুক্তিটার নাম হচ্ছে কি? অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। পূর্বের ক্লাসে আমি চমৎকার আলোচনা করেছি, একবার দেখে নিবা ক্লাসটা। সো তোমরা খুব খেয়াল করো, সবকটা বাক্য সকল দিয়ে থাকলে যদি বলা হয় কোন প্রকারের ভ্রান্ত যুক্তি, চোখ বন্ধ করে বলে দিবা এটা হচ্ছে অব্যাপ্য মধ্যপদ। মধ্যপদের সমস্যা আছে, মধ্যপদ অব্যাপ্য রয়ে গেছে। দেখো তো সবকটা বাক্য হচ্ছে এখানে সকল দিয়া, এটাও সকল, এটা মানে সবকটা বাক্য হচ্ছে এ বাক্য। এ বাক্যের আমরা জানি উদ্দেশ্য হচ্ছে ব্যাপ্য, বিধি হচ্ছে কি? অব্যাপ্য। তোমরা এবার আমরা মধ্যপদটা বাছাই করে নিত। এটা হচ্ছে প্রধান পদ, সহানুমানের সিদ্ধান্তের বিধেয়। আর এটা হচ্ছে অপ্রধান পদ, উদ্দেশ্য, কাক গেছে আর বক গেছে। তাহলে দ্বিপদটা হচ্ছে মধ্যপদ। মধ্যপদটা যুক্তিবাক্যের উভয় যুক্তিবাক্যের বিধেয় স্থানে আছে। আমরা জানি বিধেয়টা হচ্ছে অব্যাপ্য, কাজে মধ্যপদটা উভয় আশ্রয়বাক্যে অব্যাপ্য রয়ে গেছে এবং এভাবে সিদ্ধান্তটা গঠন করা হয়েছে, কাজে যুক্তিটি ভ্রান্ত। কারণ নিয়মের মধ্যে বলা আছে আশ্রয়বাক্য দুটিতে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এই যে তোমরা এখানে দেখো
প্রধান পদ, অপ্রধান পদ, এই যে অপ্রধান পদ, মধ্যপদ, একবার হচ্ছে উদ্দেশ্য স্থানে আর একবার হচ্ছে বিধেয় স্থানে। সো যাই হোক, যদি তোমরা উভয় আশ্রয়বাক্যে মধ্যপদকে অব্যপ্য রেখে সিদ্ধান্ত গঠন করা হয় তাহলে যুক্তিটি ভ্রান্ত হয় এবং এই ভুল যুক্তির নাম হচ্ছে অব্যপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। তোমরা একটু দেখো, যুক্তিটা ভুল হয়েছে, সকল বক হয় দ্বিপদ, সকল কাক হয় দ্বিপদ, সুতরাং সকল কাক হয় বক। ভুল হয়ে গেছে, ভুলটা কোথায় তোমাদের অবশ্যই চিহ্নিত করতে হবে। এরপরে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা নিয়ম আছে, চতুর্থ নিয়ম। চতুর্থ নিয়মে বলা আছে, আমি চতুর্থ নিয়মে দুটা ভ্রান্ত যুক্তি দিয়ে দিছি। চতুর্থ নিয়মে বলা আছে আশ্রয় বাক্যের কোনো অব্যপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। যদি ব্যাপ্য হয় তাহলে অবশ্যই কী হবে, যুক্তিগুলো ভ্রান্ত হবে। চতুর্থ নিয়মে দুই প্রকারের ভ্রান্ত যুক্তি আছে, একটা হচ্ছে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি আর একটা হচ্ছে অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি। অবৈধ প্রধান পদ কোথায় থাকে, সহানুমানের সিদ্ধান্তের বিধেয় স্থানে। তো খুব খেয়াল রাখবা তোমরা, যদি প্রথম আশ্রয় বাক্যটা সকল দিয়ে শুরু হয়, দ্বিতীয় আশ্রয় বাক্যটা কোনো দিয়ে থাকে, কোন প্রকারের ভ্রান্ত যুক্তি বললে একদম তুমি অনায়াসে চোখ বন্ধ করে ধরে নিতে পারো এটা এখানে প্রধান পদের সমস্যা আছে। প্রথমটা প্রধান আশ্রয় বাক্য সকল, দ্বিতীয় আশ্রয় বাক্যটা কি দিয়ে, কোনো দিয়ে থাকলে কোন প্রকারের ভ্রান্ত যুক্তি বললে প্রধান পদজনিত ভ্রান্ত যুক্তি বলবা। একটু ট্রাই করে নিই আমরা। প্রধান পদ হচ্ছে সহানুমানের সিদ্ধান্তের বিধেয় যেটা আছে সেটা হচ্ছে প্রধান পদ। এটা হচ্ছে ই বাক্যে আছে, ই বাক্যে দুইটা পদে হচ্ছে কি বলতো, ব্যাপ্য। তাহলে জীবটা আর কোথায় আছে দেখো তো, উদ্দেশ্য এই প্রধান আশ্রয় বাক্যে আছে। কোন বাক্যে আছে বলতো, এটা এ বাক্যে আছে। এ বাক্যের বিধেয় হচ্ছে কি, অব্যপ্য। এই বাক্য বিধেয় ব্যাপ্য, এই সিদ্ধান্ত পাইছি আমরা এই বাক্য। এই বাক্যের বিধেয় হচ্ছে কি বলতো, ব্যাপ্য। এ বাক্যের বিধেয় পদ হচ্ছে কি, অব্যপ্য। জীব পদটা প্রধান আশ্রয় বাক্যে অব্যপ্য ছিল এ বাক্যের বিধেয় হিসেবে, আর সিদ্ধান্তে এই বাক্যের বিধেয় হিসেবে ব্যাপ্য হয়ে গেছে, যা সহানুমানের নিয়ম বিরোধী। এই ক্ষেত্রে প্রধান পদের সমস্যা হয়েছে বিদায় যুক্তিটার ভুল, যুক্তিটার নাম হবে যে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি। এবার আমরা দেখব অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি। তোমরা খুব খেয়াল রাখবা, প্রথম প্রধান আশ্রয় বাক্যটা কোনো দিয়ে, দ্বিতীয় আশ্রয় বাক্যটা যদি সকল দিয়ে থাকে, কোন প্রকারের ভ্রান্ত যুক্তি বললে চোখ বন্ধ করে ধরে নিতে পারো এখানে অপ্রধান পদের সমস্যা আছে। তার মানে অপ্রধান পদটা আশ্রয় বাক্যে অব্যপ্য ছিল, সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে। একটু টেস্ট করে নিই আমরা। এক্ষেত্রে এটা একটা সহানুমান, এক্ষেত্রে অপ্রধান পদ হচ্ছে সহানুমানের উদ্দেশ্য স্থানে যেটা আছে জীবটা আর কোথায় আছে দেখিতে আমরা, এই যে আশ্রয় বাক্যের দ্বিতীয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে। দ্বিতীয় আশ্রয় বাক্যটা হচ্ছে এ বাক্য, প্রথম আশ্রয় বাক্যটা কোনো দিয়ে এই বাক্য, সিদ্ধান্তটাও তাইলে অবশ্যই কী বাক্য হবে বলতো, এই বাক্য। এ বাক্যের বিধেয় হচ্ছে অব্যপ্য, আবার এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে কি, ব্যাপ্য। এই যে অপ্রধান পদটা আশ্রয় বাক্যে অব্যপ্য ছিল, সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে গেছে, যা সহানুমানের নিয়ম বিরোধী। সুতরাং এই ক্ষেত্রে অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি ঘটেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। চতুর্থ নিয়মে ভ্রান্ত যুক্তি কয়টা আছে, দুইটা, একটা হচ্ছে প্রধান পদজনিত আর একটা হচ্ছে অপ্রধান পদজনিত। প্রধান পদটা যদি আশ্রয় বাক্যে অব্যপ্য ছিল, সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে গেছে, তাহলে যুক্তিটি ভ্রান্ত, এটা হচ্ছে অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি। আর অপ্রধান পদজনিত অনুপপত্তি কোনটা, আশ্রয় বাক্যে অপ্রধান পদটা অব্যপ্য ছিল, সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে গেছে, এটা হচ্ছে অবৈধ অপ্রধান পদজনিত অনুপপত্তি। সো আমি সবগুলো যুক্তি লিখছি, দেখো তোমরা কীভাবে চিনবা পরীক্ষাতে। যদি বলা হয় দুটো আশ্রয় বাক্যে একটা সিদ্ধান্ত, কোন প্রকারের অনুমান বললে সহানুমান বলবা, গঠন লিখবা, বৈশিষ্ট্য লিখবা। যদি বলা হয় যে বিশেষ করে একটা যুক্তি বাক্যের সাথে মিল না থেকে যুক্তি দেওয়া থাকে, কোন প্রকারের ভ্রান্ত, যেমন একটা কোনো যুক্তি বাক্যের সাথে মিল নেই, সকলও না, কিছু না, কোনো না, বলা হচ্ছে যে কোন প্রকারের ভ্রান্ত যুক্তি, তুমি বলে দিবে এটা হচ্ছে চতুষ্পদী যুক্তি দিচ্ছে। সেখানে 4টি পদের সমস্যা রয়েছে এবং এটা হচ্ছে প্রথম নিয়মকে লঙ্ঘন করা। প্রথম নিয়ম বলা আছে 3টি পদের পরিবর্তে 4টি পদ ব্যবহার করলে যুক্তিটি ভ্রান্ত হবে এবং এই ভ্রান্ত যুক্তিটির নাম হচ্ছে চতুষ্পদী যুক্তি দোষ। আর তৃতীয় নিয়মে বলা আছে আশ্রয় বাক্যের মধ্যপদ দুটিতে, আশ্রয় বাক্য দুটিতে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। যদি উভয় আশ্রয় বাক্যে মধ্যপদকে অব্যপ্য রেখে সিদ্ধান্ত গঠন করা হয় তাহলে যুক্তিটি ভ্রান্ত হবে, এটা হচ্ছে অব্যপ্য মধ্যপদজনিত কি, অনুপপত্তি। চতুর্থ নিয়মে দুইটা ভ্রান্ত যুক্তি আছে, মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অবৈধ প্রধান পদটা আশ্রয় বাক্যে অব্যপ্য ছিল, সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে। খুব খেয়াল রাখবা, কেমনে বুঝবা, এই যে সবকটা বাক্য সকল দিয়ে কোন প্রকারের ভ্রান্ত বললে অব্যপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। প্রথম বাক্যটা সকল দিয়ে, দ্বিতীয় বাক্যটা কোনো দিয়ে থাকলে কোন প্রকারের ভুল বললে প্রধান পদজনিত অনুপপত্তি। খেয়াল রাখবা, প্রথমটা এটার বিপরীত, প্রথমটা প্রধান আশ্রয় বাক্য কোনো দিয়ে, দ্বিতীয় আশ্রয় বাক্য যদি সকল দিয়ে থাকে কোন প্রকারের ভ্রান্ত যুক্তি বললে চোখ বন্ধ করে ধরে নেবে, এটা হচ্ছে অপ্রধান পদজনিত অনুপপত্তি। আশা করি তোমরা বুঝতে পারছো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকে এই পর্যন্ত, খুদা হাফেজ।